নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন সমরেশ মজুমদারের লেখা গল্প শান্তির সময়। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুরু করছি আজকের গল্প শান্তির সময়। গল্প পাঠে আমি রুমা। এক এক করে সবাই চলে গেল। না, চলে গেল না বলে বলা উচিত, চলে যেতে বাধ্য হলো। প্রথমে বাবা দুপুরে ইলিশ মাছ খেয়ে সন্ধ্যায় বলেছিল, রাত্রে খাবো না, মাছটা বোধহয় নরম ছিল। কথা শুনে সবাই ওর দিকে তাকিয়েছিল। বাবার স্বভাব সকলের জানা, খুঁত বের করবেই। মা জোর করে অ্যান্টাসিড আর দুধ রুটি খাইয়ে দিয়েছিলেন। মাঝরাতে বুকে ব্যথা, ফোন করে ডাক্তারকে বাড়িতে আনতে ঘণ্টাখানেক লেগে গিয়েছিল। কাঁচা ঘুম জড়ানো মুখে ডাক্তার বললেন, এক্সপায়ার্ড। বাবা চুপচাপ শুয়ে আছেন। কেউ ফিসফিসিয়ে কথা বললে যার কানে আওয়াজ মুছে যেত, সেই তিনি নিথর হয়ে বিছানায় শুয়ে রইলেন। সবাই কেঁদেছিল যে যার মতো। মা শুধু এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে মাথা নিচু করেছিলেন। চিবুক ঠেকেছিল বুকে। 25 বছরের ছোট মেয়ে হঠাৎ বড় হয়ে গেল। কান্না গিলতে গিলতে সে ফোন করলো দুই দাদাকে। আমেরিকার দুই প্রান্তে বড় চাকরি করে তারা। বড় দাদা বেশ অবিশ্বাসী গলায় জিজ্ঞাসা করলো, হাসপাতালে ভর্তি করেছিস? বোন জবাব দিল, দাদা, বাবা আর নেই, তুমি কখন আসবে? ও মাই গড, দাঁড়া দেখছি। বড় দাদা ফোন বন্ধ করলো। ছোট দাদা শোনামাত্র চিৎকার করে উঠল, কি বকছিস তুই? আমার সঙ্গে বাবার গতকাল কথা হয়েছিল। ঢোক গিলল বোন, তুই কি আসতে পারবি? তোরা এলে বাবাকে P7 রাখা হবে। দাদা কি বলল? কান্না জড়ানো গলায় ছোট দাদা জিজ্ঞাসা করলো। বলল, দাঁড়া দেখছি। ওকে, আমি এখনই ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। আত্মীয় স্বজনদের সংখ্যা এখন প্রায় প্রত্যেক পরিবারেই খুব বেশি নেই। খবর পেয়ে যারা এলেন তারা একমত হলেন, ছেলেদের আসার জন্য অপেক্ষা করা উচিত। কিন্তু ব্যবস্থা করার আগেই খবরটা এসে গেল, দুই দাদার ছুটি এবং প্লেনের টিকিট পেয়ে আস্তে আস্তে অন্তত দিন 7 লাগবে। ওরা শ্রাদ্ধে আসবে, মুখাগ্নিটা যেন ম্যানেজ করে নেওয়া হয়। মেয়ে বাবার মুখাগ্নি করল, কিন্তু তার ওপর সংসারের চাপ বাড়ল। ম্লান মুখে মা বসে থাকেন দোতলার বারান্দায় বাবার পছন্দের চেয়ারে। কিছু জানতে চাইলে বলেন, তোমরা যা ভালো বোঝো তাই করো, আমাকে বিরক্ত করো না। এক কাকিমা এসে সঙ্গী হয়েছিলেন বলে মেয়ে সামলাতে পারছিল সব। বড় দাদা চলে এলো 3-4 মাথায়। বোনকে বলল, কোনো রকমের ছুটি পেয়েছি রে, মা কোথায়? মা বসেছিলেন দোতলার বারান্দায়, যেমন বসে থাকেন ইদানিং। কাকিমা তাকে জোর করে দুধটা খাওয়াচ্ছিলেন। বড় ভাই সেখানে পৌঁছে মাকে প্রণাম করতে যেতেই কাকিমা আপত্তি জানালেন, না, ওটা করো না, এই সময় প্রণাম করতে নেই। ও। বড় ভাই চেয়ার টেনে মায়ের পাশে বসে বলল, আচমকা ছুটি চাইলে ওরা ছুটি দিতে চায় না। বাবার যে হার্টের প্রবলেম ছিল তা কি তোমরা জানতে না? মা জবাব না দিয়ে বড় ছেলের দিকে তাকালেন। তোমাকে অনেক দিন বাদে দেখলাম। আর বলো না, যত প্রমোশন হচ্ছে তত ছুটি কমছে। তবু তো এলে। হ্যাঁ, আমি ফিরে গেলে ভাই আসবে, ওর সঙ্গে এইরকম কথা হয়েছে। কবে ফিরে যাবে? শ্রাদ্ধ তো 11 দিনে হয়, অতদিন ছুটি পাবো না, ওটা ভাই ম্যানেজ করবে। ভালো। মা চোখ বন্ধ করলেন। বড় ভাই উঠে বোনের কাছে গেল। মা কীরকম বদলে গিয়েছে। আজকাল স্বামী মারা গেলে মহিলারা এতটা ভেঙে পড়ে না,
হয়তো ওরা মেড ফর ইচ আদার ছিল। হাসলো বড় ভাই। তুই কবে এসেছিস? দিন পাঁচেক, বলল বোন। ভাগ্যিস এসেছিলি। শ্যামল তো এই সময়ে বিদেশে গেল। ভাগ্যিস বউকে নিয়ে যায়নি বলে সে সব কিছু সামলাতে পেরেছে। মা চোখ বন্ধ করলেন। শ্যামল এই বাড়ির জামাই, বোনের পছন্দ করা স্বামী। ছেলেটিকে কখনোই পছন্দ হয়নি বড় ভাইয়ের, কিন্তু এই সময় বোন এসে যেতে সে আর ভগ্নিপতির ব্যাপারে কোনো কথা বলল না। বোন জিজ্ঞাসা করল, দাদা, তুমি যখন 5 দিনের বেশি থাকতেই পারবে না, তখন এখনই আসার কি দরকার ছিল? বড় ভাই হাসল। আমি এই বাড়ির বড় ছেলে। বাবা আমাকে খুব ভালোবাসতেন। ও চলে যাওয়ার খবরটা শুনে মাথা নাড়ল বড় ভাই। এটা তুই ঠিক বুঝবি না। অনেক চেষ্টা করে অফিস থেকে 5 দিনের বেশি থাকার অনুমতি পাইনি। ও হ্যাঁ, মনে হচ্ছে তুই সব কিছু দেখাশোনা করছিস। বাবার কাজে কত খরচ হবে তার এস্টিমেট করেছিস? না, বোন গম্ভীর গলায় বলল। আমি তো ডিটেলস জানি না। তুই একটা এস্টিমেট করে আমাকে বল, যাওয়ার আগে আমি দিয়ে যাব। বড় ভাই বলল। চোখ না খুলে মা বললেন, তোদের এ নিয়ে ভাবতে হবে না। যিনি বেঁচে থাকতে সংসার চালানোর জন্য কারো কাছে হাত পাতেননি, মৃত্যুর পর যে খরচাগুলো তার জন্য করা হবে তার ব্যবস্থাও করে গেছেন। তোরা এখন যা, আমাকে একটু একা থাকতে দে। এখনও বাঙালি পরিবারে নিকট বা দূরের এমন কিছু আত্মীয় থাকেন যারা বিয়ে বা শ্রাদ্ধের সময় এগিয়ে এসে কাজের দায়িত্ব নিয়ে নেন। এক্ষেত্রেও দুজন এসে যাওয়ায় সমস্যা বাড়ল না। 2 দিন ধরে মা কিছু খেতে চাইছেন না বলে ছোট বোন তাদের একজনের সাহায্যে ডাক্তার ডেকে এনেছিল। ডাক্তার বলেছিলেন অবিলম্বে হাসপাতালে ভর্তি করা দরকার। বড় ভাই সমী হাসপাতালে মাকে ভর্তি করিয়ে জানতে পারল 48 ঘন্টা না গেলে মায়ের অবস্থা সম্পর্কে সঠিক খবর পাওয়া যাবে না। আইসিইউতে তাকে রাখা হয়েছে বলে সেখানে 24 ঘন্টা থাকার দরকার নেই। তাছাড়া বাবার কাজ কদিন বাদেই। এই সময় ছোট ভাইয়ের ফোন এলো। সে শ্রাদ্ধের আগের দিন পৌঁছে যাচ্ছে। দাদা হেসে বলল, তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। বাবার কাজটা তোরা যত্ন করে করিস। সন্ধেবেলায় কলকাতা থেকে দিল্লিতে প্লেনে পৌঁছে সেখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরতে হবে। সকালে দাদা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। দূর থেকেই দেখতে হয়েছে, কাছে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। বিকেলে এয়ারপোর্টে রওনা হয়েছিল দাদা। বোন হাসপাতালে গিয়েছিল, রোজ যেমন খোঁজ নিতে যায়। গিয়ে শুনল মায়ের আর একটা অ্যাটাক হয়ে গিয়েছে। রাত অবধি থাকবেন কি না বলা যাচ্ছে না। বোন মোবাইলে সবাইকে খবর দিলেও দাদাকে ধরতে পারছিল না। তার ফোন সুইচ অফ, অথচ দিল্লির ফ্লাইট ছাড়ার প্রচুর সময় বাকি। বোন এয়ারপোর্ট অথরিটিকে ফোনে ধরে ব্যাপারটা জানাতে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, কিন্তু দাদাকে নিয়ে প্লেন উড়ে গেল। মা মারা গেলেন না। যখন জ্ঞান ফিরল তখন শরীরের একটা দিক নাড়তে পারছেন, কথা জড়ানো। চোখ ঘুরিয়ে মেয়ে এবং যারা দেখতে এসেছিল তাদের দেখলেন। বোধহয় কাউকে খুঁজলেন, অথবা দৃষ্টিতে কোনো চাওয়া ছিল না। ডাক্তার জানালেন এই যাত্রায় বিপদ সামলানো গিয়েছে। ছোট ভাই এলো, বোনকে সঙ্গে নিয়ে মায়ের বিছানার পাশে বসে ঠোঁট কামড়ালো। মায়ের সচল হাত দুহাতে ধরে খানিকক্ষণ বসে রইল। শেষ পর্যন্ত তার মুখ থেকে কথা বের হলো, মা, এসে গিয়েছি। মায়ের কোনো প্রতিক্রিয়া নেই। মেয়ে বলল, মা, ছোটদা এসে গিয়েছে। মায়ের গলায় ঘড়ঘড়ে শব্দ হলো। একটু চেষ্টা করেই যেন শব্দটাকে কমিয়ে তিনি বলতে পারলেন, কবে যাবে? ছোট ভাই বোনের দিকে তাকালো। সে শুনেছিল মা কথা বলতে পারছেন না, কিন্তু এই যে কথাগুলো সে শুনতে পেল তা কি ঠিকঠাক মা বললেন? বোনকে নিয়ে ছোট ভাই ডাক্তারের সঙ্গে দেখা করলো। ডাক্তার বললেন,
এই রকম কেসে কি হতে পারে আগাম বলা যায় না। যদি আবার অ্যাটাক না হয়, ওষুধ আর ঠিকঠাক ফিজিওথেরাপি চলে, তাহলে বছর খানেকের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যাবেই। আমরা আরও কয়েকটা দিন ওকে রাখবো, তারপর বাড়িতে সব অ্যারেঞ্জমেন্ট করে ওকে নিয়ে যেতে পারেন। বেরিয়ে এসে বোন জিজ্ঞাসা করলো, তো ছুটি কত দিনের দাদা? আছি 3 সপ্তাহ তো আছি। ছোট ভাই বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দাদা চলে গেল, বাবার কাজের আগে মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি সামলাবো কি করে? বোন বলল। ছোট ভাই বলল, ক্ল্যাশ করবে না, চল বাবার কাজটা ভালোভাবে করা যাক। ইস, এই সময় যদি দাদা এখানে থাকতো। বোন শ্বাস ফেলল। ছোট ভাই হাসল। দাদা আজ অবধি কোনো দায়িত্ব পালন করেছে? নিজের কেরিয়ার ছাড়া কিচ্ছু ভাবেনি। অথচ বাবা। ছোট ভাই মাথা নাড়ল। ছেড়ে দে এসব কথা। যত মানুষ শ্রাদ্ধে এসেছিলেন তারা সবাই বাবার চেয়ে মায়ের জন্য যেন বেশি শোক প্রকাশ করতে লাগলেন। অত্যন্ত প্রতিব্রতা মহিলা, তাই স্বামীর চলে যাওয়ার শোক সহ্য করতে পারেননি। এই যে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন, কিন্তু মনে মনে চাইছেন স্বামীর সঙ্গে মিলিত হতে, এই কথাগুলো হেরফের হয়ে মুখে মুখে ফিরছিল। অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে মা চেক কেটে দিয়েছিলেন, তা ভাঙিয়ে শ্রাদ্ধের খরচ মেটানো হয়েছিল। কিন্তু হাসপাতালের বিল মিটিয়ে মাকে বাড়ি আনার যে খরচ, তা ব্যাংক থেকে তুলতে পারা গেল না। মায়ের পক্ষে এখন চেক সই করা দূরের কথা, কলম ধরাই অসম্ভব। জামাই এসে গিয়েছিল এর মধ্যে। ছোট ছেলে আর জামাই হাসপাতালের বিল মিটিয়ে মাকে স্ট্রেচারে শুয়ে নিয়ে এলো বাড়িতে। দুবেলা আয়া ছাড়া নার্স রাখা হলো একজন। মা নিজের বিছানায় শুয়ে চোখ বন্ধ করে থাকেন। ছেলে মেয়ে পাশে বসে কথা বলে যায়। মায়ের ডাক্তার কি বলছেন থেকে শুরু করে আমেরিকায় এখন কলকাতার চেয়ে কম দামে পটল এবং ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। কথা বলার কোনো দেওয়াল থাকে না। রোজ ফিজিওথেরাপি করতে আসেন যে লোকটি, তিনি অভয় দেন, এরকম কেস আমি অনেক হ্যান্ডেল করেছি। দেখবেন 6 মাসের মধ্যে মাসিমাকে দাঁড় করিয়ে দেব। তবে সবে অ্যাটাক হয়েছে তো, প্রথম দিকে একটু ধীরে ধীরে এগোতে হবে। আপনারা কোনো চিন্তা করবেন না। ছোট ছেলে জিজ্ঞাসা করল, মা আবার অ্যাক্টিভ হতে পারবে? নিশ্চয়ই। আমি কত মানুষকে শোয়া অবস্থা থেকে দাঁড় করিয়েছি তা ভাবতে পারবেন না। লোকটা হেসে বলেছিল, জামাইয়ের পক্ষে আর কলকাতায় বসে থাকা সম্ভব নয়। তার অফিস পাটনায়, কিন্তু মাকে একা বিছানায় রেখে মেয়ে তার সঙ্গে যায় কি করে? জামাই প্রস্তাব দিল, মাকে পাটনায় নিয়ে গেলে তোমার দুশ্চিন্তা থাকবে না। অসম্ভব, মাকে আমি চিনি। মেয়ে শ্বশুরবাড়িতে মা কিছুতেই থাকবে না। মেয়ে গম্ভীর গলায় বলল। ছোট ভাই বলল, শুনেছিলাম এখানে অনেক অর্গানাইজেশন হয়েছে যারা এরকম পেশেন্টকে টেক কেয়ার করে, তাদের সঙ্গে যোগাযোগ করলে হয় না? কথাটা পছন্দ হলো মেয়ের। সন্ধান পেতে দেরি হলো না। তারা জানালেন সানন্দে পেশেন্টের দায়িত্ব নিতে পারবেন, তবে তাদের আয়ারাই দেখাশোনা করবে। ফিজিওথেরাপিস্টকে তাঁরাই পাঠাবেন। পুরনো যে মাসি রান্না করেন তিনি থাকতে পারেন। তাদের ডাক্তার এমার্জেন্সি কল পেলেই চলে আসবেন, না হলে সপ্তাহে 2 দিন এসে পেশেন্টকে দেখে যাবেন। খাওয়া ছাড়া মাসে 30,000 টাকা তাঁরা নেবেন। আর শুধু পেশেন্টের খাবারের দায়িত্ব নিলে 40,000 দিলেই হবে। ছোট ছেলে, মেয়ে এবং জামাই আলোচনা করে রাজি হলো। 40,000 টাকা শুনতে বেশি মনে হলেও একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকাটা খুবই কাজ দেবে। কিন্তু মাসে যে টাকা খরচ হবে তার পরিমাণটা তো কম নয়। জামাই বলল, বছরে ওষুধ ছাড়া অন্তত 1,05,000 টাকা, মধ্যবিত্ত বাঙালির রোজগার। ছোট ভাই জিজ্ঞাসা করল, বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে কত আছে? মেয়ে বলল, 15 লাখ। ওই টাকায় হাত দেওয়া কি ঠিক হবে?
কেন এ কথা বলছিস? নিজের চিকিৎসায় টাকাটা খরচ হচ্ছে জানলে মা খুশি হবে। হ্যাঁ, 2-3 বছর পর তো ব্যাংকে কিছুই থাকবে না। অত দূরের কথা এখনই ভেবে কী লাভ? তাছাড়া মা চলে গেলে টাকাটা কার দরকারে লাগবে? কিন্তু মা যদি না চলে যায়, তখন টাকার দরকার তো হবেই। সিদ্ধান্ত নেওয়া হলো, বড় ভাইকে ফোন করা হবে। বড় ভাই মা বাবার কাছ থেকে পৃথিবীতে আগে আসার কারণে অনেক বেশি পেয়েছে, তাই আশা করা যায় না বলবে না। 3জনের টাকা একত্রিত হলে মায়ের কোনো সমস্যা থাকবে না। হোম কেয়ার অর্গানাইজেশনের সঙ্গে চুক্তিতে সই করল ছোট ভাই এবং বোন। যারা মায়ের সেবা করছিল তাদের সরিয়ে দিয়ে হোম কেয়ারের লোকজন দায়িত্ব নিল। মায়ের কোনো প্রতিক্রিয়া নেই। তাঁর শরীরের অসার অংশে পিঁপড়ে দৌড়লেও তিনি অনুভব করেন না। বড় ভাইয়ের সম্মতি এলো। মাসে $300 পাঠাতে তার কোনো অসুবিধে নেই। মাকে কথাটা কিভাবে বলবে ভেবে পাচ্ছিল না মেয়ে। ছোট ভাই আমেরিকায় চলে যাওয়ার আগেই তাকে পাটনায় ফিরতে হবে। হোম কেয়ার দায়িত্ব নেওয়ার পর তার মন কিছুটা হালকা হয়েছে। হোম কেয়ারের লোকজন খুব যত্ন করে মাকে দেখাশোনা করছে। এখন সে না থাকলে মায়ের কোনো অসুবিধে হবে না। মেয়ে বিয়ের পর নিজের সংসার তৈরি করে নেয়। এই সময় তাকে বেশি ডাকাডাকি করলে তার সমস্যা তৈরি হয়। বাবাকে মা বোঝাতেন। অতএব এখন সে চলে যেতে চাইলে মা নিশ্চয়ই খুব কষ্ট পাবেন না। কিন্তু বলতে সংকোচ হচ্ছিল। ছোট ভাইয়ের ফেরার সময় হয়ে এসেছে। হোম কেয়ারের লোক দায়িত্ব নেওয়ার পর সে তার কলকাতার বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারতে পারছে। এক সকালে একজন প্রবীণ ভদ্রলোক এলেন। মেয়ের মনে হলো এর আগে ইনি 2-1বার বাবার কাছে এসেছিলেন। বললেন, কানপুরে থাকি। তোমার বাবা চলে যাওয়ার খবরটা গতকাল এখানে এসে পেয়েছি। খুব খারাপ লাগছে, তাই ভাবলাম তোমার মায়ের সঙ্গে দেখা করে যাই। আমার মা খুব অসুস্থ। মেয়ে বলল। সে কি হয়েছে? ভদ্রলোক উদ্বিগ্ন। স্ট্রোক। কথা বলতে অসুবিধে হয়। ভদ্রলোক চোখ বন্ধ করলেন। তারপর শ্বাস ফেলে বললেন, একবার দেখা করে যেতে পারি? মেয়ে ভদ্রলোককে মায়ের ঘরে নিয়ে এসে মাকে ডাকল। মা, দেখো, বাবার পরিচিত একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। মা চোখ খুললেন। চোখের মণি ঘুরল। ভদ্রলোককে দেখলেন। তৎক্ষণাৎ বিরক্তি ফুটে উঠল মুখে। জড়ানো গলায় বললেন, কেন আসিস? মেয়ে অপ্রস্তুত হয়ে ভদ্রলোকের দিকে তাকাতেই তিনি বললেন, না না, ঠিক আছে, আমার আশা ঠিক হয়নি। ভদ্রলোক দ্রুত বেরিয়ে গেলে মেয়ে মায়ের মুখের দিকে তাকাতেই দেখতে পেল তাঁর ঠোঁটের একটা কোণ কুঁচকে উঠল। শেষ পর্যন্ত ছোট ভাই মায়ের বিছানার পাশে এসে বলল, মা, আমরা সব ব্যবস্থা করেছি। তোমার চিকিৎসা ঠিকঠাক হবে, কোনো অসুবিধে হবে না। মা প্রতিক্রিয়া দেখালেন না, চুপচাপ শুয়ে রইলেন। কদিন থেকে একভাবে শুয়ে থাকার জন্যে বেডসোর দেখা দিয়েছে শরীরে। হোম কেয়ারের ডাক্তার ওকে একটা লম্বা হাওয়া বিছানায় শুয়ে দিয়েছেন, যাতে শরীরের চাপ প্রতি মুহূর্তে একই জায়গায় না পড়ায় বেডসোর আর বেড়ে যাবে না। কিন্তু অস্বস্তি শুরুর দিকে ছিল। সামান্য নড়তেই শরীর দুলে ওঠে। ছোট ছেলে বলল, আমরা সব ব্যবস্থা করেছি, তোমার কোনো অসুবিধে হবে না। হোম কেয়ারের ওপর তুমি ভরসা করতে পারো। আমরা মানে? মায়ের মুখ থেকে শব্দ বের হলো, আমি আর বোন। ছোট ছেলে বলল, আসলে আমি তোমাকে আমার সঙ্গে আমেরিকায় নিয়ে যেতে চেয়েছিলাম। ওখানে অনেক উন্নত ধরনের চিকিৎসা পেতে পারতে, কিন্তু তোমার শরীর এতটা লম্বা জার্নির ধকল সহ্য করতে পারবে না। অবশ্য এখন কলকাতাতে উন্নত মানের চিকিৎসা হচ্ছে। মা চোখ বন্ধ করলেন। বোন যেতে চাইছিল না, কিন্তু ওরও তো সংসার আছে। তোমাকে নিয়ে যেতে চাইলে তুমি তো ওখানে গিয়ে থাকবে না। ছোট ভাই বলল। ওপাশে দাঁড়ানো আয়া নিচু গলায় বলল, উনি ঘুমিয়ে পড়েছেন, এসব কথা না বলাই ভালো। বেরিয়ে যাওয়ার সময় দুই ভাই বোন
খুবই বিমর্ষ ছিল। সকালে ছোট ভাই প্লেন ধরবে দমদম থেকে। শুয়ে থাকা মানুষকে প্রণাম করতে নেই, ঘুমন্ত মানুষকে জাগিয়ে চলে যাচ্ছি বলতে নেই বলে সে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে সেই পরোপকারী দুই আত্মীয়ের একজন বললেন, চিন্তা করিস না, আমরা তো আছি। বিকেলে স্টেশনে যাওয়ার আগে মায়ের বিছানার পাশে বসে মেয়ে বলল, তুমি একদম চিন্তা করো না, আমি যখনই পারবো চলে আসব। যাদের ভরসায় তোমাকে রেখে গেলাম তাদের খুব সুনাম আছে। মা মাথা নাড়লেন, বোঝালেন সব ঠিক আছে। মেয়েও চলে গেল। যাওয়ার আগে চোখে আঁচল চেপে কান্না গিলতে চেষ্টা করলো। পুরনো কাজের মহিলা ট্যাক্সি পর্যন্ত সঙ্গে এসেছিল। মেয়ে তাকে বলল, তুমি দেখো সুধা মাসি, সমস্যা বুঝলেই আমাকে ফোন করো। ঠিক আছে, আমি রোজ বিকেলে ফোন করব, তুমি ফোন ধরবে, ঠিক আছে? মেয়ে চলে গেল। কাজের মেয়ে সুধা ছাড়া এ বাড়িতে এখন অচেনা মানুষ কর্তৃত্ব করছে, করছে তার ভালোর জন্য। যে লোকটি ফিজিওথেরাপি করে সে বলে, একদম নার্ভাস হবেন না মাসিমা, আপনার বয়সী কত মানুষকে আমি পুরো ফিট করে দিয়েছি, একটু সময় লাগবে এই যা, ধৈর্য হারাবেন না। ছেলেমেয়েরা যাওয়ার আগে তার পায়ের দিকে দেওয়ালে একটা ছবি বাঁধিয়ে টাঙিয়ে রেখে গেছে। যুবক স্বামীর পাশে তিনি, বড়জোর 23 কি 24 ছিলেন, ছিপছিপে সুন্দরী। যতগুলো আয়া এসেছে তারা চোখ বড় করে বলেছে, বাবা কি সুন্দরী ছিলেন মাসিমা। একটু পাশ ফিরতে চেষ্টা করলেই শরীর দোলে, দুলতে দুলতে নিজেকে দেখতে খারাপ লাগে না। ওরকম ফিগার খুব কম মেয়ের দেখা যেত। 40 বছরের শরীরটা কি ভয়ঙ্কর বদলে গেল। একমাত্র মেয়েও তার ফিগার পায়নি। না পেয়ে ভালোই হয়েছে, নইলে বয়স বাড়লে নিজের দিকে তাকিয়ে কষ্ট পেত। হঠাৎ হাসি পেল তার। কর্তার খুব ইচ্ছে হয়েছিল, তাই চাঁদিপুরের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে তার জন্য বিকিনি কিনে নিয়ে গিয়েছিলেন। তখনও ছেলেমেয়েরা পৃথিবীতে আসেনি। হোটেলের বাথরুমে সেই পোশাক অঙ্গে ধারণ করেই মাথা নেড়েছিলেন। অসম্ভব, এটা পরে হেঁটে জলে নামতে পারবেন না। স্বামী ক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু তিনি অনড় ছিলেন। একটা গোটা দিন কথা বলেননি ভদ্রলোক। রাত্রে ঘুম ভাঙল। যে শরীর আগে প্রায় গোটা দিন জল বিয়োগ না করেও থাকতে পারত, সেই শরীর অল্পেতেই অস্থির হলো। পাশের চেয়ারে বসে থাকা আয়ার দিকে তাকালেন মা। মেয়েটি ঘুমে কাদা হয়ে আছে। ওকে ডাকতে গিয়ে পুরনো অভ্যেসে পাশ ফিরতে গিয়ে দেখলেন শরীর ঘোরাতে পারলেন। সঙ্গে সঙ্গে জল বিয়োগের কথা বলে বিস্ময় প্রবল হলো। শরীরের যে দিকটা আক্রান্ত নয় সেদিকে ভর দিয়েই দেখলেন ধীরে ধীরে উঠে বসতে পারলেন। সেই অসুস্থ হওয়ার পর থেকে এই উঠে বসার ক্ষমতা তাঁর ছিল না, কিন্তু আর সাহস হলো না। হাত বাড়িয়ে বালিশের পাশে রাখা বেলের বোতাম টিপতেই শব্দ বাজল। মেয়েটি ধর্মড়িয়ে উঠে বসল। বসেই তার চোখ বড় হয়ে গেল। এ কি, আপনি উঠে বসেছেন কেন? সর্বনাশ, শুয়ে পড়ুন শুয়ে পড়ুন, আমাকে ডাকবেন তো? ডেকেছি, তোমার ঘুম ভাঙেনি। আপনি কি টয়লেট করবেন? হ্যাঁ। শরীর হালকা হয়ে যাওয়ার পর মা জোর শ্বাস ফেললেন। আয়া বলল, আর বসবেন না। সে হাত বাড়ালো শুইয়ে দেওয়ার জন্য। একটু বসি, অনেক দিন বসিনি। না না, ডাক্তারবাবু আমার ওপর রাগ করবেন। আপনি উঠলেন কি করে? এত রাতে ডাক্তারবাবুকে ফোন করা যাবে না। খুব বকুনি খাবো আমি। শুয়ে পড়ুন মা, শরীর আলগা করুন, আমি শুয়ে দিচ্ছি। মা আর আপত্তি করলেন না। ডাক্তার অবাক হলেন না। পরের দিন সব দেখে শুনে ফিজিওথেরাপিস্টকে নতুন কিছু করার কথা বলে গেলেন। ঊর্ধ্বাঙ্গ তুলতে সক্ষম হচ্ছেন দেখার পর তার স্বাভাবিক শোয়ার ব্যবস্থা করা হলো। মেয়ে রোজ দুবেলা ফোন করে। মায়ের শরীর আগের চেয়ে ভালো জেনে সে খুশি হয়েছে। আমেরিকা থেকে প্রথম দিকে একদিন অন্তর ফোন আসতো দুই ছেলের কাছ থেকে। এখন রবিবার ফোন করে ওরা। ডাক্তার বলেছেন ঘুমিয়ে থাকলে ওকে ফোন না দিতে। ছেলেদের ফোন
মাঝে মাঝেই ধরতে পারেন না তিনি। ওরা বোধহয় সময়টা ঠিক রাখতে পারে না। শেষ পর্যন্ত ডাক্তার আয়াতের সাহায্যে তাকে বিছানা থেকে নামিয়ে প্রথম দিকে কয়েক পা হাঁটালেন। জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? কষ্ট হচ্ছিল, তবু মা বললেন, ভালো। খবর পেয়ে কয়েকজন আত্মীয় দেখা করতে এলেন। হোম কেয়ার তাঁকে একটা চাকাওয়ালা চেয়ার দিয়েছে কিছুদিন ব্যবহার করার জন্যে। ধরাধরি করে বসিয়ে দিলে তিনি আরাম বোধ করেন। কিন্তু সমস্যা হচ্ছে আত্মীয়দের নিয়ে। ঘরে ঢুকেই তিনি কেমন আছেন জিজ্ঞাসা করার পর তারা ছবির দিকে তাকান। তারপরেই প্রশংসা শুরু হয়। আহা, কি ফিগার ছিল তোমার! চাইলেই সিনেমার নায়িকা হয়ে যেতে পারতে। এখনকার বাংলা ছবির কোনো নায়িকার এত ভালো ফিগার নেই। বিরক্ত হয়ে মা সুধাকে দিয়ে ছবিটা দেওয়াল থেকে নামিয়ে রাখলেন। ডাক্তার ভদ্রলোক ভালো মানুষ, বললেন, হাতের লেখা প্র্যাকটিস করুন। এখন লিখতে গেলে দেখবেন অ আ লিখতে পাচ্ছেন না, তাতে হতাশ হবেন না। চাকাওয়ালা চেয়ারে বসে টেবিলের উপর ঝুঁকে বসে অ লিখতে দিন তিনেক কেটে গেল। ইচ্ছের সঙ্গে আঙুলের সমঝোতা হচ্ছে না। শেষ পর্যন্ত 1.5 মাস পরে মা বাংলা আর ইংরেজিতে নাম সই করতে পারলেন। কিন্তু সন্দেহ ছিল, ঠিক হচ্ছে তো? বুদ্ধি করে সুধাকে ডেকে 1000 টাকার একটা চেক সই করে দিয়ে বললেন, আমার ব্যাংকের অমলবাবুকে গিয়ে চেকটা দিবি, ক্যাশ হলে টাকাটা নিয়ে আসবি। সুধা ফিরে এলো চেক আর চিরকুট নিয়ে। অমলবাবু লিখেছেন, ডি অক্ষরটা ঠিকঠাক লেখা হয়নি। আবার কয়েকদিন ধরে অনুশীলনের পরে নতুন চেকে সই করে সুধাকে দিলেন। এবার সুধা ফিরে এলো টাকা নিয়ে। চাকাওয়ালা চেয়ার ফিরিয়ে নিয়ে গেল ওরা। হাতে স্ট্র্যাপ লাগানো লাঠির ওপর ভর করে আয়া তাঁকে ঘরের মধ্যে প্রথমে হাঁটালো। পরে বারান্দায় নিয়ে গিয়ে বেতের চেয়ারে বসতেই তিনি যেন কলকাতাকে দেখতে পেলেন। আয়া বলল, মাসিমা, আপনি খুব তাড়াতাড়ি নিজে নিজে হাঁটতে পারবেন। তাই? হাসলেন মা। রাস্তার ওপাশে 3তলা বাড়ির কার্নিশে 2টো শালিক মগ্ন হয়ে বসে আছে। তাদের দেখতে খুব ভালো লাগলো। এই সময় সুধা এলো মোবাইল ফোন নিয়ে। আমেরিকা থেকে বড়দা ফোন করেছে। ওপাশের ছাদে একটা শালিক আর একজনকে চট করে আদর করে নিল। মা বললেন, সুধা, ওকে বল আমি এখন ব্যস্ত আছি। এতক্ষণ আপনারা শুনলেন সমরেশ মজুমদারের লেখা গল্প শান্তির সময়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আমার গল্প পাঠ ভালো লাগলে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তক্ষুনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।